এই প্রোগ্রামে ওয়ার্কশপে আমাকে ডাকার জন্য আমার সব শিক্ষক প্লাস হচ্ছে আমার যারা বড় চাষো সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আমি আসলে ওরা এত সুন্দর সুন্দর কথা বলছে, এত সুন্দর কথা বলতে পারবো না, কারণ আমি অসুস্থ। ডাক্তার আমাকে পুরো বেড রেস্ট দিয়েছে, কিন্তু আমার স্যার আমাকে ফোন দিয়েছে, না এসে পারলাম না। আমি একটু তাহলে তোমাদের সাথে গল্প করি। এটা হচ্ছে 2005-এ, আমি 2005-এ ফার্স্ট উর্দু ডিপার্টমেন্টে আসি। কীভাবে কেন আসলাম বা এগুলো গল্পতে না যাই, আমি 2005-এ হচ্ছে ওই উর্দু ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। তো আমার কলেজ ছিল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তো আমার সার্কেল দেখা গেছে আমার বদরুন্নেসা কলেজে অনেকেই আমার বান্ধবীরা সবাই বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। হ্যাঁ, তো আমি যখন উর্দুতে পেয়েছি সামনে আস্তে আস্তে গণ্ডিটা ছোট হয়ে আসতেছে আমার, মানে আমি কেন যেন সবার কাছ থেকে নিজেকে দূরে রাখতেছি, আমি বুঝতেছি না। আমি হলে থাকতাম না, বাসায় ছিল বইটার পিছনে, ওইখানে সবাই ছিলাম। আর আমার বাসার এনভায়রনমেন্টটা ছিল এরকম যে আমার বোন মেডিকেলে পড়তেছে, ভাই বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে, তারপর আরেকটা বোন বিকাউন্টার সাথে, বড় আপু গভর্নমেন্ট অফিসার, মানে সবাই না আমি উর্দুতে পড়ি, আমি কি করব, মানে আমার সব সময় একটা চাপ কাজ করতো যে সবাই তো যার যার লাইনে চলে গেছে, কিন্তু আমি কি করব। একদম সিরিয়াসলি আমি না ছোট মানে আমার বড় আপুকে দেখে মানে আমি চিন্তা করতাম যে আমার দেখা গেছে অ্যাডমিশন টেস্ট দিতে আমার ছোটো বোনকে আমি ঢাকার বাইরে নিয়ে গেছি, কিন্তু ওইখানে ও ফোন করে বলে দিয়েছিল যে ওইখানে যে ইয়েতে আমরা যেখানে যাচ্ছি মনে করেন চিটাগংয়ে যাচ্ছি, তো চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছি, তো ওইখানে আমার আপু ছিল ইলেকশন কমিশনে, ফোন করে দিয়েছে যে আমার বোনরা আসতেছে, একটু সার্কিট হাউসে ব্যবস্থা করে থাকে। তো আমি ওইখানে গেছি, ওইখান থেকে দেখা গেছে যে আপুর যে ওইখানে যে পিওন ওনারা আমাদেরকে পরীক্ষার হলে নিয়ে যাওয়া আনা সমস্ত কাজ এবং এত সুন্দর করে আমাদেরকে মেনটেন করছে, মানে আমার মনে হচ্ছে কি মানে একটা গভর্নমেন্ট চাকরি করলে সারা বাংলাদেশের সাথে রিলেট থাকে, মানে এত একটা সম্মান যেখানেই যাচ্ছে, আমাদের থাকার কোনো সমস্যা হচ্ছে না, খাওয়ার সমস্যা হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি বড় হয়ে গভর্নমেন্ট অফিসারই হবো, চাকরি শেষ করে গভর্নমেন্ট অফিসারই হবো। কিন্তু উর্দু থেকে কিভাবে আসবো? আমি যখন ফার্স্টে এই উর্দুতে 2005-এ ভর্তি হয়েছি, তখন একদম সম্পূর্ণ আননোন লেখা টেখা, আমি তো এই ভাষা সম্পর্কে আগে কিছুই জানতাম না। হ্যাঁ, তারপরে মানুষ কিন্তু আমাদের স্যাররা কিন্তু খুবই আন্তরিক, মানে আমাদের ডিপার্টমেন্টের স্যাররা এত আন্তরিক, মানে খুব অল্প সময়ে স্যারদের সাথে মিশে গেছি এবং এই উর্দুটাকে নিয়ে ভালোবাসতেছিলাম। সত্যি কথা কী করবে, কারণ এটা আমার লাগতে এটাই করছে। তখন যখন আস্তে আস্তে আমি ধীরে ধীরে একটু পারতেছিলাম, আমরা যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না আর সম্পূর্ণ নতুন। তারপরে যখন ঠিক মানে ফার্স্ট ইয়ার যখন ফার্স্ট ক্লাস পাইলাম, মানে একটা লোভ হয়ে গেছে যে আমাকে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাসটা ধরে রাখতে হবে। হ্যাঁ, তো ওই সময় না নিজে মনে হচ্ছে যে আমি সিরিয়াসলি ইন্টারমিডিয়েটে যতটুকু পড়েছি তার চেয়ে বেশি এসে আমি উর্দুতে, মানে কারণ এই সম্পূর্ণ ভিন্ন রূপে ভাষা, ওই তখন না মানে ফার্স্ট ক্লাসটা ধরে রাখার জন্য দেখা গেছে টুকটাক নোট করে করে পড়তাম। তো এইরকম করে করে দেখা গেছে অনার্সেও ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ পেয়েছি, ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিল, আর মাস্টার্সেও ফার্স্ট ক্লাস। এইটার কারণে আমি যখন আমার কিন্তু জাস্ট 2010-এ মানে বের হওয়ার কথা, 2011-তে মধ্যে বের হয়েছি, হওয়ার পরপরই কিন্তু চাকরিতে ঢুকেছে, 3টা গভর্নমেন্ট চাকরি হচ্ছে। একটা হচ্ছে আমি প্রাইমারিতে হয়েছে ফার্স্টে, তারপরে এটিউতে, তারপরে হচ্ছে আমার বিসিএসে হয়েছে। তো আমার মানে একটু বসে থাকতে হয় না, মনে হয়েছে কি আমি আমার বাসার সবাইকে না আমরা সবাইকে দেখা যায় তো টেবিলে পড়ার ব্যবস্থা করে দিতাম, আর আমি নিজে বেডে গিয়ে পড়তাম। মানে আমার পড়ার গুরুত্বটা একটু কম ছিল, ওরা যেহেতু ডাক্তার ইঞ্জিনিয়ারিং করে ওদের পড়ার চাপটা অনেক বেশি, মানে সবার জন্য সুযোগ করে দিয়ে আমি বেডে গিয়ে বসে পড়তাম। হ্যাঁ, কিন্তু ওইখান থেকে নিজের কিন্তু আমি সবসময় যখন থেকে মানে অনার্সে পড়ি তখন থেকে একটু একটু মানে মানে কারেন্ট অ্যাফেয়ার্স বলেন, পেপার্স বলেন, সবগুলাই আমি একটু ধারণা রাখতাম। ঠিক আছে, মাস্টার্সে পড়ে না একদম কী বলবো, একদম খুব ভালো করে মিথ্যা কথা বলা হবে যে আমি পড়ি নাই, না পড়ে আমার বিসিএসসি হয়েছে, কিন্তু আমাকে প্রচুর পড়তে হয়েছে। আমার 2012 সালে আমার প্রিলিতে হয়েছে ফার্স্ট, তারপর আমার বিয়ে পেয়ে গেছে। প্রিলিতে হওয়ার পরে 6 মাস যখন আমাকে উঠাই নিবে তখন আমি বলছি না আমি এখন যাবো না, কারণ আরেক ফ্যামিলিতে গিয়ে আমি পড়তে পারবো না, আমাকে এই সুযোগটা দিতে হবে। আমি মানে 6 মাস আমি আমার 6 মাস আমি ছিলাম, মানে রিটেন পরীক্ষার পরে আমাকে উঠাই দিচ্ছে, কিন্তু এই 6 মাস আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে চাইনি, মানে পড়াশোনা করছে। এরকম হয়েছে 20 দিন আমি একটু মানে সিঁড়ি দিয়ে নিচে নামিনি, পড়াশোনা করছি যে আমাকে যেইভাবেই হোক আমাকে ভালো করতেই হবে। তো এইরকম ডিটারমিনেশন থাকলে না খুব ভালো। তবে বন্ধুত্ব মানে ইয়েটা নির্বাচনটা খুব একটা জটিল, একটা ভালো বন্ধুত্ব কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি 2-3 জন মিলে একটু গ্রুপ স্টাডি করেন 2-3 জন মিলে,
মানে এখন থেকেই যদি শুরু করেন না তাহলে আপনার ঠকবেন না, দেখবেন অনেক ভালো জায়গায় পৌঁছাইতে পারবেন। সবসময় দেখা যাবে যে আমার বাসায় এরকম হয়েছে যে আমার দুটো বান্ধবীকে আমার 8টা থেকেই বাসায় পড়তাম, যখন মাস্টার্স আমার শেষ হয়ে গেল আমি হলে আসতাম, যেহেতু আমার বাসার কাছেই ছিল, 2টা বান্ধবী বলতাম বাসায় চলে আসতে। তো ওরা আসতো সারাদিন আমার বাসায় থেকে আমরা পড়াশোনা করতাম, মানে মাঝখানে আমার বাসায় খাওয়া দাওয়া হতো, সব কিছুই। তো আপনাদের যে এরকম কলেজ সুবিধা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে বসে পড়তে পারবেন। আর এখন না মানে আমার বড়াকে সবসময় বলতো যে সাবজেক্ট কোনো বিষয় তোমার নিজের এইরকম ছোট মনে করার কোনো কারণ নেই। কিন্তু বাইবা হলে যখন গেলাম, যখন আমার 4টায় আমার দেখলো সব ফার্স্ট ক্লাস, তখন সাল্লাহ দুটো ফার্স্ট ক্লাস পাইছে, মানে দুটো ফার্স্ট ক্লাস আসবে, তোমরা কি আগে মাদ্রাসা থেকে পড়ে আসছিলা? না স্যার, এখানে এসে মানে শিখেছি, মানে কনফিডেন্স আরও বেশি দেয়। তুমি একটা ভিন্ন ভাষায় তুমি যখন একটা পুরা কবিতা বা প্রশ্ন উত্তর লিখো, নিজের কাছে মনে হয় আল্লাহ। আমাদের অনেক ডিপার্টমেন্টের স্যার আমাদের পাশে দাঁড়ায় দেখতো যে আমরা উর্দুতে অ্যান্সার করতেছি। তোমরা কি মাদ্রাসা থেকে পড়ে আসছে? সবার কিন্তু একই টাইপের কোশ্চেন থাকে না, বরঞ্চ আমি মনে করি আমরা আরও বেশি মেরিটোরিয়াস, কারণ আমরা ভিন্ন ভাষায় এত সুন্দর করে লিখে ফার্স্ট ক্লাস থেকে মইনের মতো। আমি একটা স্টুডেন্টের গল্পটা, আমি কিন্তু একদম ক্লাস 5 থেকে মানে আমার স্টুডেন্ট ছিল ক্লাস 5-এ আমি যখন পড়ানো শুরু করি। তো আমি ঢুকার আগে উনি ছিল, আমি যাকে পড়াইছি ওই ভাইয়াটা ছিল সরারদি মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসর। তো ওনার মেয়ের জন্য যখন আমাকে মানে একজন বললো যে আমার একটা ফ্রেন্ড ওই বাসায় পড়ায়, তো বললো একটা টিফিনি আছে বুঝলি। তো আমি বলছিলাম টিফিনি দিবে না? তারপর বলতেছে কি না, ভাবির কথা হচ্ছে যদি ভালো পড়াইতে পারে তাহলেই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে সত্যি কথাটা বলবো যে আমি উর্দুতে পড়বো। হ্যাঁ, তারপরে আমি কিন্তু ওই বাসাতে ঢুকলাম, ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি পড়াইছি। মেয়েটা কিন্তু সায়েন্সে ছিল, আমার কিন্তু আমার যেহেতু মেট্রিক পর্যন্ত সায়েন্স ছিল, সমস্যা ছিল না। কিন্তু ইন্টারমিডিয়েটে যখন সায়েন্সে গেছে তখন তার আমি পড়াইতে পারবো না। তখন আমি বলছি যে এখন তো আমি বলে কি তবুও আপনি আমাকে পড়বেন, বাংলা ইংরেজি পড়বেন, তো থাকতে হবে। আমার ছাত্রী আমার ঢাকা ইউনিভার্সিটিতে সিইসি কমপ্লিট করলো, সেদিন কনভোকেশন করলো, মানে সে আমাকে বিশাল একটা মেসেজ পাঠাইছে যে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখেছি আমি, আপনাকে দেখি। হ্যাঁ, আপনাকে অনেক বড় পাওয়া আর কি, বুঝছো। তারপরে এখন মানে আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ছিলাম, এখন আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আমার ট্রান্সফার হয়েছে রিসেন্টলি। এখন আমি বাংলাদেশের যত স্কুল কলেজ যত কিছু আছে ওগুলো নিয়ে কাজ করবো। এতদিন হচ্ছে বাংলাদেশের যত মাদ্রাসা মানে এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে ওদের বেতন ভাতা তো সব অধিদপ্তর থেকে হয়, ওগুলো আমরা কাজ করতাম। এখন হচ্ছে সারা বাংলাদেশের স্কুল কলেজ নিয়ে কাজ করব। আমার জন্য তোমরা দোয়া করো, যে কোনো প্রয়োজনে আমার কাছে আসতে পারো। আর তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। অবশ্যই ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করলে কখনই ঠকবে না। তোমরা যদি ডিটারমাইন্ড থাকো যে আমরা চাকরি করব, ঠিক আছে। আমাদের ব্যাচে যেমন আমি রিসেন্টলি একটা প্রবলেম বলি, আমার দুলাভাই যে বেনিসে মারা গেছে কিছুদিন আগে, মারা গেছে, ওনার কোনো অ্যাকাউন্ট মানে ব্যাংকের অ্যাকাউন্ট আমাদের কাছে অ্যাকাউন্ট নাম্বার নাই, ওনার কোথায় কী আছে ওনার ওয়াইফ বলতেছে আমরা কিছুই জানি না। কিন্তু পরে তখন আমার মনে হলো যে সোনালী ব্যাংকে আমাদের ব্যাচে 2-3 জন আছে, তো ওদেরকে ফোন দিয়ে জাস্ট আমি নামটা দিচ্ছি আর ন্যাশনাল আইডি দেওয়ার পরে ওরা মানে যে 2-3 ব্যাংকে আছে ওরা কিন্তু আমাকে সাথে সাথে দিয়ে ফেলছে। মানে আমাদের ফ্রেন্ড আমরা হয়তো এখানে মাত্র 4 জন আসছি, সব জায়গায় ছড়াই ছিটে এখন আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে। ওই দিন আমার মোবাইল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এসে বলতেছে ভাবি আপনাদের ডিপার্টমেন্টের একটা ছেলে আমাদের এখানে জয়েন করেছে। মানে আমার শুনে ভালো লাগছে, এখন সব জায়গায় কিন্তু আমাদের ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা ছড়ায় যাচ্ছে, বুঝছো। আমি ট্যাক্স জমা দিতে গেছি, ওইখানে ট্যাক্স এই যে আমি করঞ্চল 11তে ট্যাক্স জমা দিই, ওইখানে যেয়ে দেখে আমাদের ডিপার্টমেন্টের স্বামীরা, মানে আমার আর সিরিয়াল করতে হয় না, সবার আগে আমি জমা দিয়ে আসতে পারছি, বুঝছো। তো এইরকম তারপরে হচ্ছে আমি স্যারকে সেদিন ফোন দিয়েছিলাম, মানে আমার লাস্টটা বাংলাদেশে আসার জন্য আমি একটু এয়ারপোর্টে আমাদের কে আছে স্যারকে ফোন দিয়েছিলাম। এর মধ্যে আমি অবশ্য ম্যানেজ করে ফেলছি। তো দেখা গেছে ওর সাথে যোগাযোগ করার পরে বলতেছে আপু আপনার রিলেটিভস যে এয়ারপোর্টে আসবে ওনাকে আমার নাম্বারটা দিয়ে দিন, আমি লাশ বের করতে সহযোগিতা করবো। ঠিকই করেছে, দেখছো। মানে আমাদের সব জায়গায় এখন ছেলেমেয়েরা ছড়ায় গেছে। তোমাদের হীনমন্যতে থাকার কোনো কারণই নাই, মানে তোমরা আরও ভালো জায়গায় যাবা যদি তোমাদের সেই ইচ্ছাটা থাকে যে আমরা পলিটিক্স করো আর যাই করো পড়াশোনাটা ঠিক রাখবা।
পড়াশোনাটা ঠিক রাখবে, ইনশাল্লাহ অবশ্যই সবাই আমরা এক সময় মানে বিভিন্ন অফিসে যেয়ে তোমাদেরকে পাবো।